কম্পিউটারে টাইপ করা একটা চিঠি, তার নিচে লেখা অল দ্য বেস্ট। এই অল দ্য বেস্টের মানে আসলে কি সেই নিয়ে এখন নানা মুনির নানা মত। তার কারণ হচ্ছে এই চিঠিটা মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন তার প্রিয় জ্ঞানেশ কুমারকে। মমতা বন্দ্যোপাধ্যায় জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছেন এবং নিচে লিখেছেন অল দ্য বেস্ট। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় জ্ঞানেশ কুমারকে একটা নামে ডেকে থাকতে ভালোবাসেন, সেই নামটাকেই মর্যাদা দিয়ে জ্ঞানেশ কুমার এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের একেবারে মাথার ওপর যারা বসে রয়েছেন তাদের এক এক করে ভ্যানিশ করে দিচ্ছেন এবং এর মাধ্যমে বিরোধীদের বক্তব্য, বিশেষ করে বিজেপির বক্তব্য, এর মাধ্যমে তৃণমূল কংগ্রেসকে ফিনিশ করা সম্ভব হবে। কিন্তু এই মুহূর্তে এই যে চিঠি এবং এই যে অল দ্য বেস্ট, এই নিয়ে কিন্তু রাজনৈতিক রম্যরচনা শুরু হয়ে গেছে, যেখানে দেখা যাচ্ছে এই চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে মিহি গলায় বলছেন যে ঠিক আছে কর্তা, করলেনই যখন আমাদের একটু জানাতে পারতেন, আমাদের একটু কয়ে দিতে পারতেন। আবার আরেকদিকে বলছেন যে ঠিক আছে, যা করার আপনি করেছেন, আপনার যা করার আপনি করেছেন, এবার আমার যা করার সেটা আমি করব, অল দ্য বেস্ট। এখন বিষয়টা হচ্ছে যে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় এখানে কতটা কি করতে পারবেন এবার, সেই নিয়ে কিন্তু যথেষ্ট বড় বড় প্রশ্ন রয়েছে। দেখুন, যদিও এটা আমরা বারবার দেখেছি যে এমন অনেক ঘটনা, এমন অনেক সিচুয়েশন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে মোচড় দিয়ে বেরিয়ে চলে এসেছেন, যেখানে অনেকেই ভেবেছিলেন এবার আর মমতা বন্দ্যোপাধ্যায় বেরোতে পারবেন না, এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে পেড়ে ফেলা হবে। কিন্তু এইবারে যেখানে দেখা যাচ্ছে যে চারিদিক থেকে তাকে একেবারে সাঁড়াশির মতো কিন্তু ধরা হচ্ছে, চারিদিকে সমস্ত কিছু তাকে সাঁড়াশির মতো চেপে ধরছে এবং তারই সঙ্গে তার জীবনের কঠিনতম লড়াই এটা হতে চলেছে, আর সেইখানে তিনি যে ভর দিয়ে উঠে দাঁড়াবেন সেই লাঠিগুলো তিনি খুঁজে পাচ্ছেন না। আগেই বললাম, সেই লাঠিগুলোকেই ভ্যানিশ করে দেওয়া হচ্ছে। জ্ঞানেশ কুমার অবশ্য এই চিঠি দেখে খুব কিছু শিখেছেন, বুঝেছেন, জেনেছেন, এই চিঠি নিয়ে খুব ভেবেছেন, পাত্তা দিয়েছেন এমনটা মনে হয় না। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বারবার বলে আসছেন, একটা দোহাই দিয়ে যাচ্ছেন, সেটা হচ্ছে যে এটা একটা নিয়ম আছে, নির্বাচন চলাকালীন যদি কোনো প্রশাসনিক কর্তাকে বদল করতে হয় তাহলে নির্বাচন কমিশন রাজ্যের কাছে সেটা জানায় এবং 3টে নামের প্যানেল রাজ্যের তরফ থেকে নির্বাচন কমিশনকে পাঠানো হয়। এই 3টে নামের মধ্যে থেকে কোনো একটা নির্বাচন কমিশন বেছে নেয়, কিন্তু এবারে তারা সেটা করেনি। এই একটা প্রথা রয়েছে। দেখুন, এই প্রথাটাকে বজায় রাখার কোনো চার নির্বাচন কমিশনের মধ্যে বিন্দুমাত্র দেখতে পাওয়া যাচ্ছে না। একটা পুরনো বিজ্ঞাপনের লাইন ছিল, উল্টে দেখুন পাল্টে গেছে। নির্বাচন কমিশন যেভাবে উল্টাতে শুরু করেছে পশ্চিমবঙ্গের প্রশাসনিক পদে থাকা কর্তাদের, তাতে গোটা পশ্চিমবঙ্গের প্রশাসনেরই খোল নলচে প্রায় পাল্টে গেছে বলা যেতে পারে। একদম শুরুটা হয়েছিল পশ্চিমবঙ্গের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী এবং স্বরাষ্ট্র সচিব জগদীশ চন্দ্র মিনাকে দিয়ে, এবং তাদের শুধুমাত্র সরিয়ে দিয়ে অন্যদের আনা হয়েছিল তাই নয়, তারই সঙ্গে এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে নির্দেশ নির্বাচন কমিশনের তরফ থেকে দেওয়া হয়েছিল সেটা হচ্ছে এরা নির্বাচনের কোনো কাজে থাকতে পারবেন না, ভোটের কাজে এদের কাজে লাগানো যাবে না। এরপর দেখা গেল পশ্চিমবঙ্গের ডিজি, পশ্চিমবঙ্গের কলকাতার পুলিশ কমিশনার, এডিজি আইন শৃঙ্খলা, তাদের বদল করে দেওয়া হলো এবং তারপর দেখা গেল জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক, ডিআইজি, একের পর এক বদল কিন্তু চলতেই থাকছে এবং এই বদল এখনই থামছে না, এই বদলটা এখন কিন্তু চলবে। ইভেন এই খবরও সামনে এসেছে যে বেশ কিছু আধিকারিকদের শুধুমাত্র তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাই নয়, তারই সঙ্গে প্রশিক্ষণ ছাড়াই ইমিডিয়েটলি তাদের আউট অফ বেঙ্গল করার জন্য, পশ্চিমবঙ্গের বাইরে পাঠানোর জন্য অন্যান্য রাজ্যে ভোটের পর্যবেক্ষক করে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাদের পুনর্বহালের জন্য নবান্ন থেকে আবার যে তালিকা বের করা হয়েছিল সেটাকেও কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। এবং আগেই যেটা বললাম, নির্বাচন কমিশন এখন কোথাও একটা গিয়ে থামতে চাইছে না, এটা এখন চলতে থাকবে। জানা যাচ্ছে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত এই বিষয়টা, এই অদল বদল সমস্ত কিছু চলতে থাকবে। এই নিয়ে অবশ্যই পশ্চিমবঙ্গের যে বিরোধী দলগুলি রয়েছে তারা নিঃসন্দেহে খুশি। তাদের তরফ থেকে বারবার যে অভিযোগটা করা হয়েছে যে এই আমলা আধিকারিকদের দিয়ে ভোটের পথ সুগম করে নেন মমতা বন্দ্যোপাধ্যায়, এই চালটা মমতা বন্দ্যোপাধ্যায় এবার আর খেলতে পারবেন না, এটা একদম ভেস্তে গেছে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু মেপে খেলছেন, মেপে এগোচ্ছেন, তিনিও ভাঙবেন তবু মচকাবেন না। তিনি কিন্তু একটা হুঁশিয়ারি প্রথম থেকেই দিয়ে রেখেছেন, আর সেটা হচ্ছে আপনারা যতই চেঞ্জ করুন, যাকেই পাঠান না কেন তারা আমাদের হয়েই কাজ করবেন, মানুষের হয়েই কাজ করবেন। আপনারা যাকেই চেঞ্জ করে দিন সেটা 1.5 মাসের জন্য, এর মাধ্যমে আপনারা মনুষ্যত্ব বদল করতে পারবেন না। এবারে নির্বাচনে অনেক নতুন কিছু দেখার জন্য কিন্তু অনেকে উৎসাহী হয়ে রয়েছেন। যেমন জানা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে এবারের নির্বাচনে প্রতিটা দফায়
2,500 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা হবে। 2,500 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মানে হচ্ছে 2,25,000, প্রায় 2,25,000 কেন্দ্রীয় বাহিনীর জওয়ান পশ্চিমবঙ্গে উপস্থিত থাকবেন প্রতিটা দফার নির্বাচনে। মানে এই সংখ্যা যদি সত্যিই থাকে তাহলে বিষয়টা দাঁড়াবে যে আপনি যে কোনো জায়গায় আপনার কেন্দ্রে দাঁড়িয়ে ঢিল ছুড়লে একজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের গায়ে গিয়ে সেটা লাগবে, এই রকম এত পরিমাণে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের উপস্থিত থাকার কথা বলা হচ্ছে। তারই সঙ্গে যেটা জানা যাচ্ছে 294টা বিধানসভায় একজন করে সাধারণ পর্যবেক্ষক থাকবেন, মানে টোটাল 294 জন সাধারণ পর্যবেক্ষক থাকবেন। এছাড়া 84 জন পুলিশ পর্যবেক্ষক আসছেন এই রাজ্যে, এবং তারই সঙ্গে 100 জন আয় ব্যয়ের হিসাবের ওপর নজর রাখার জন্য পর্যবেক্ষককে নিয়ে আসা হচ্ছে। এবার আপনি প্রশ্ন করতে পারেন আমি এই এত পরিসংখ্যান আপনাকে পরপর কেন বলে যাচ্ছি, কি এমন নতুন কথা আপনাদের শোনাচ্ছি যেটা আপনারা এর আগে জানেন না, শোনেননি? দেখুন, বিষয়টা হচ্ছে এই এতগুলো কথা বলার কারণ এই রকম নির্বাচন এর আগে পশ্চিমবঙ্গে দেখা যায়নি, সত্যিই আপনারা দেখেননি, লিটারেলি দেখা যায়নি, এবং এবার এটা নতুন হচ্ছে, অভিনব এইভাবে নির্বাচন। এবার এই যে নির্বাচনটা হচ্ছে এর মাধ্যমে কিন্তু একটা আশঙ্কার কথা যেটা সামনে উঠে আসে, নির্বাচনও যেরকম নতুনভাবে হচ্ছে সেরকমই আশঙ্কা তৈরি হচ্ছে যে নির্বাচনের পরে নির্বাচন পরবর্তী হিংসা সেটাও কিন্তু একটা অন্য মাত্রায় পৌঁছে যাবে, 2021কেও সেটা ছাড়িয়ে যেতে পারে। বিজেপির কথা যদি আপনি মাথায় রাখেন, বিজেপি বলেছে বদলও হবে, বদলাও হবে। আর তৃণমূলের কথা যদি মনে রাখেন, তৃণমূল তো অনেক দিন ধরেই বলেছে খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে। এবার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আবার একটা হুঁশিয়ারি দিয়েছেন, তিনি একটা বিরাট বড় পোস্ট করেছেন। এই নির্বাচন কমিশনের থেকে যতগুলো বদলির চিঠি পাঠানো হয়েছে সেই সবগুলো একসাথে করে একটা পোস্ট করেছেন তিনি, যে এইভাবে পশ্চিমবঙ্গের উপর আক্রমণ করা হচ্ছে। রাজ্যবাসীকেই তিনি নির্বাচন কমিশনের প্রতিপক্ষ করে দাঁড় করিয়ে দিয়েছেন এবং বলেছেন রাজ্যবাসীকে কিন্তু আক্রমণ করছে নির্বাচন কমিশন, রাজ্যবাসীর হেনস্থা হচ্ছে। এসআইআর থেকে শুরু করে এখনো পর্যন্ত রাজ্যবাসীকে হেনস্থা করে চলেছে নির্বাচন কমিশন। এবার দেখুন, বিষয়টা হচ্ছে এবারের নির্বাচনের আগে আপনি পরিষ্কার একটা প্যাটার্ন দেখতে পাবেন আপনি যদি ছবিগুলো পরপর খেয়াল করেন। প্রথমে হলো এসআইআর, ভোটার তালিকার একটা ঝাড়াই বাছাই প্রক্রিয়া, যার মধ্যে এখনো কিছুটা বাকি আছে, আপনারা জানেন একটা বড় সংখ্যা এখনো পর্যন্ত বাকি রয়েছে, সেই কাজটাও চলছে। এসআইআর হলো, তারপর আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্যপাল বদলে গেলেন এবং এমন একজনকে রাজ্যপাল করে পশ্চিমবঙ্গে নিয়ে আসা হলো যার কিন্তু বিজেপি বিরোধী দলের সরকার যে সমস্ত রাজ্যে রয়েছে সেখানকার শাসক দলকে রীতিমতো বেকায়দায় ফেলার ইতিহাস রয়েছে। এর আগে জগদীপ ধনখড় যখন এসেছিলেন বা সিভি আনন্দ বোস যখন এসেছিলেন তাদের নিয়েও কিন্তু বিজেপি যথেষ্ট আশায় বুক বেঁধেছিল, কিন্তু তারপর আস্তে আস্তে দেখা গেল যে একটা সময় গিয়ে এই দুজনেরই তৃণমূল কংগ্রেস বা পশ্চিমবঙ্গের শাসক দলকে কাঠি করার ক্ষমতা হ্রাস পেয়েছে। তৃণমূল কংগ্রেস কেমন যেন এদেরকে পেরে ফেলেছে, তো বিজেপি সেটা দেখে খানিকটা নিরুত্তাপ হয়ে পড়েছিল, কিন্তু এখন আবার তারা আশায় বুক বাঁধছে। তার কারণ হচ্ছে যিনি এসেছেন তার ইতিহাস এবং তারই সঙ্গে যে সময় এই নতুন রাজ্যপাল এসেছেন সেটাও কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ, কারণ রাজ্যপাল এমনিতে সবসময়ই প্রাতিষ্ঠানিক একটি প্রতীক হিসেবে সামনে থাকলেও নির্বাচনের সময় কিন্তু তিনি একেবারে আলাদাই সতেজ তরুলতা হয়ে ওঠেন, কারণ নির্বাচনের সময় তার হাতে কিন্তু বেশ কিছুটা ক্ষমতা থাকে। কেন্দ্রীয় বাহিনীকে এখান থেকে ওখানে পাঠানোর বা কোথাও যদি মনে হয় কোনো আধিকারিককে সাময়িকভাবে বসিয়ে দেওয়া, এই ক্ষমতাগুলো কিন্তু রাজ্যপালের হাতে থাকে। এবং সব থেকে বড় কথা, নির্বাচনের পর সরকার গঠনের ক্ষেত্রে যদি দেখা যায় কোনো গন্ডগোল হয়েছে, কোনো দ্বিমত তৈরি হয়েছে, তাহলে সেক্ষেত্রে সরকার গঠন করার জন্য সময় দেওয়া না দেওয়া সবটাই কিন্তু নির্ভর করছে রাজ্যপালের হাতে। তার হাতে কিন্তু সেই সময় অনেকটা ক্ষমতা থাকে। 2011-তে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে বাম দুর্গ, 2016-এ তার দল একেবারে নারদা সারদা একাধিক দুর্নীতিতে জর্জরিত, 2021-এ বিজেপির তীব্র হাওয়া, 2026-এ এসে এখন তাহলে বলতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইটা দুমুখী। একদিকে বিজেপি কানের কাছে নিঃশ্বাস ফেলছে, আরেকদিকে নির্বাচন কমিশন এর আগের নির্বাচনগুলোতে যেগুলো একদম তৃণমূল কংগ্রেসের ট্রেডমার্ক হয়ে গিয়েছিল সেই রাস্তাগুলো বন্ধ করে দিচ্ছে। তাহলে এই মুহূর্তে যদি আমি এটা ধরেও নিই, মানে তর্কের খাতিরে যদি ধরে নিই, ফর দ্য সেক অফ ম্যাগনানিমিটি যদি ধরে নিই যে নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করছে, যেমনটা অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে চলেছেন, সেটাকে যদি তর্কের খাতিরে সত্যি ধরে নিই আমরা যে বিজেপির হয়ে নির্বাচন কমিশন কাজ করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বন্দী, চারিদিক থেকে তাকে আটকে ফেলা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে এবারেই তো সেই দমটা আদৌ আছে কিনা সেটা দেখানোর সময় এসে গেছে। এবারেই কিন্তু সেটা প্রমাণ করে দেওয়ার সময় এসে গেছে যে কথাটা বারবার
তার চাটুকারেরা তাকে বলে থাকেন, সেই তকমা যেটাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার ভূষিত করা হয় স্ট্রিট ফাইটার, অগ্নিকন্যা। সত্যিই তিনি স্ট্রিট ফাইটার কিনা, সত্যিই তিনি অগ্নিকন্যা কিনা, সেই লড়াই এখনো তিনি দিতে পারেন কিনা সেটা প্রমাণ করার সময় এসে গেছে। আবার কি মমতা বন্দ্যোপাধ্যায় ভেলকি দেখাবেন, নাকি এইবার তার জারিজুরি শেষ হবে? কোনটা হবে সেটাই দেখার বিষয়। একদম শেষে আমি আরেকটা কথা বলতে চাই আজ, আর এটা আমি নির্বাচনের ফলাফল বেরোনোর আগের দিন আবার বলবো। এবারের নির্বাচনে যদি তৃণমূল কংগ্রেস হেরে যায়, তাহলে তৃণমূল কংগ্রেস দলটার পশ্চিমবঙ্গে আর এরপর অস্তিত্ব থাকবে না। আর এবারের নির্বাচনে পশ্চিমবঙ্গে যদি বিজেপি হেরে যায়, তাহলে এই বাংলার বুকে তৃণমূল কংগ্রেস বিজেপির আর কোনো অস্তিত্ব রাখবে না। এবারের নির্বাচনের ফলাফল শুধুমাত্র বাংলার মানুষের জন্য গুরুত্বপূর্ণ তাই নয়, আগামী লোকসভা নির্বাচনে কি হতে চলেছে তার জন্যেও এবারের বিধানসভা নির্বাচনের ফলাফল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।